আসসালামু আলাইকুম। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার হেসার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার। আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় মানে উৎপাদনের উপকরণ থেকে কিছু অংশ নিয়ে। তাহলে বিগত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে উৎপাদনের উপকরণ কী সে সম্পর্কে জেনেছি এবং উৎপাদনে কী কী উপকরণ রয়েছে। তাহলে আমরা দেখেছিলাম উৎপাদনের হচ্ছে 4টি উপকরণ থাকে: ভূমি, শ্রম, মূলধন এবং কি সবশেষে আছে হচ্ছে সংগঠন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা এই যে 4টা উপকরণ আছে তার থেকে প্রথম মানে ভূমি। এখন আমরা আলোচনা করব হচ্ছে ভূমি নিয়ে। তাহলে দেখেন ভূমি কি, ভূমি বলতে আসলে কি বোঝায়। ভূমি হলো প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। সাধারণ ভাষায় কি ভূমি বলতে ভূপৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগকে বোঝায়, এটা কি সাধারণ ভাষায়। কিন্তু অর্থনীতিতে দেখেন ভূমি বলতে কি বোঝায়, প্রকৃতির মধ্যে সব দান, যেমন কি মাটি, পানি, বাতাস, আলো সব কিছুই কি যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারে না, এই সব কিছুকে মিলে হচ্ছে কি বোঝায়, ভূমি বোঝায়। আর আমরা নর্মাল অর্থে আমরা ভূমি বলতে আসলে জমি বা জায়গাকেই বুঝি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে বোঝায় হচ্ছে কি মাটি, পানি, বাতাস, আলো প্রভৃতি যা মানুষ কি কখনোই সৃষ্টি করতে পারে না। তাহলে দেখেন এখানে ডেভিড বেক একটা ডেফিনেশন এবং তার সহযোগীদের মতে একটা ডেফিনেশন দেওয়া আছে। ল্যান্ড ইজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন দ্যাট নেচার সাপ্লাইজ। মানে কি ভূমি হলো উৎপাদনের একটি উপাদান যা কি প্রকৃতি সরবরাহ করে। তার মানে কি মানুষ এটা সৃষ্টি করতে পারে না, এটা কি প্রকৃতি কি সৃষ্টি করে। তাহলে দেখেন আলোচনা থেকে ভূমি বলতে কি বোঝায়, ভূমি কি প্রকৃতির দান, অবশ্যই যেটা মানুষ সৃষ্টি করতে পারবে তাকে আমি কি কখনোই ভূমি বলতে পারবো না। এটি প্রকৃতির সবচেয়ে আদি উপাদান, এর যোগান সীমাবদ্ধ। ভূমি চিরস্থায়ী এবং কি হস্তান্তর অযোগ্য। হস্তান্তর অযোগ্য মানে কি আমি চাইলেই কি ভূমিটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো না। তাহলে অর্থনীতির ভাষায় যা কিছু আছে নদী, মাটি, পানি, বায়ু, তারপরে খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদী, নালা, খাল, বিল সব কিছুই, বৃষ্টিপাত, জলবায়ু, সাগর সবই কি আমার ভূমির মধ্যেই পড়বে। ঠিক আছে, তাহলে এখন আলোচনা করবো হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। আমি কিন্তু অলরেডি ভূমির বৈশিষ্ট্যগুলো কি বলে ফেলছি, তারপরেও দেখেন আমি আরেকবার এখানে আলোচনা করতেছি। প্রকৃতির দান, এটা আসলে আপনারা বুঝতেই পারতেছেন এটা কি প্রকৃতি থেকে এই ভূমিটা আসে, কেউ কি এটা সৃষ্টি করতে পারে না। উৎপাদন ব্যয় নেই, মানুষ কখনোই ভূমি উৎপাদন করতে পারে না এবং কি পারবেও না। আমরা কি চাইলেই কি প্রকৃতি প্রদত্ত যে জিনিসগুলো আছে মানুষ সৃষ্টি করতে পারে না, এটা কি আমি তৈরি করতে পারবো? তাহলে আমি যদি ভূমি তৈরি নাই করতে পারি তাহলে কি আমার উৎপাদন ব্যয় হচ্ছে না এটা তৈরি করতে। সীমিত যোগান, ভূমির যোগান কি সীমিত। পৃথিবীর শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদের দান করেছে আজও কি সে পরিমাণই আছে, কেননা এর যোগান বাড়ানো মানুষের ক্ষমতা এবং সাধ্যের কি বাইরে। বিশ্বব্যাপী জনসংখ্যা বাড়ার ফলে উৎপাদন কাজে ব্যবহৃত ভূমির যোগান পর্যায়ক্রমিকভাবে কি আরও কমে যাচ্ছে। মানে কি আমরা ঘর বাড়ি তৈরি করে ফেলতেছি, তার জন্য কি আমরা ওই ভূমিটা কমে যাচ্ছে, তাহলে ভূমির আমরা কাজে লাগিয়ে উৎপাদন কাজটা কম করতে পারতেছি। স্থানান্তরযোগ্য নয়, এটা আর বোঝানোর কিছুই নাই, মানে ভূমি যেখানে আছে ওখানেই ফিক্সড, এটা চাইলে কি স্থানান্তর করা যায় না। আদিম এবং অক্ষয়, ভূমি সবচেয়ে আদিম। তো প্রকৃতিতে যেসব জিনিসগুলো আছে এগুলো কি অনেক আদিম, আর এগুলো কি অক্ষয়, এগুলো কি আমাদের পক্ষে। দেখেন একই জমি বারবার ব্যবহারের ফলে কি জমির উৎপাদন শক্তি কমে যেতে থাকে, কিন্তু জমিটা তো থাকবে। তারপর হচ্ছে গুণগত ভিন্নতা, ভূমি প্রকৃতির দান হলেও এর গুণগত ভিন্নতা রয়েছে। যেমন দেখেন রাজশাহীর আম যখন আমরা কি জানি না সেটা কি বিখ্যাত না, তার মানে কি রাজশাহীর ভূমিটা হচ্ছে কি আমের জন্য, আম উৎপাদনের জন্য যতটা কার্যকর অন্য অঞ্চল কি ততটা কার্যকর নয়। তাছাড়া উর্বরতার দিক থেকে সব ভূমির উৎপাদন ক্ষমতা কি একই রকম হয় না। তাহলে কি আছে গুণগত দিক থেকে কি ভূমিরও ভিন্নতা রয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব, ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সবচেয়ে বেশি প্রযোজ্য। একটি নির্দিষ্ট ভূমিতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে শ্রম ও মূলধনের পরিমাণ বাড়িয়েও একটি নির্দিষ্ট স্তরের পর সমান অনুপাতে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। তবে ভূমির যোগান সীমিত বলে পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য অধিকাংশ ক্ষেত্রে কি একই জমিতে বেশি পরিমাণে শ্রম ও মূলধন বিনিয়োগ করতে হয়। এরূপ পরিস্থিতিতে মোট উৎপাদন বাড়লেও কি প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমে যায়। তার মানে দেখেন আমরা একই জমিতে বারবার করার ফলে কি একটা সময় চাইলেও কি আর আমাদের উৎপাদন বাড়ানো কি সম্ভব হয় না। বিকল্প ব্যবহার, পৃথিবীতে প্রতি বছরে কি জনসংখ্যার পরিমাণ বাড়ছে, সে তুলনায় কি ভূমির পরিমাণ কি কখনো বাড়ে না।
তাহলে জনগণের সুযোগ সুবিধা অনুযায়ী ভূমির বিকল্প ব্যবহার দেখা যায়। একই ভূমিতে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আলাদা কাজে ব্যবহার করা হয়। যেমন দেখেন, একটি জমিতে ধান চাষ করা গেলেও প্রয়োজনের তাগিদে ওই জমিতে কেউ ধান ভাঙার কল মানে ধান থেকে চাল তৈরির মেশিন স্থাপন করতে পারে। তাহলে ভূমিরও কি বিকল্প ব্যবহার করা হয়। তাহলে ভূমির গুরুত্ব কি দেখেন, আদি ও মৌলিক উপাদান। ভূমি উৎপাদন এমন একটি মৌলিক উপাদান যা ছাড়া কি কোনো উৎপাদন করা কি সম্ভব হয় না। ভূমি ছাড়া আমি করতে পারবো কিছু? আমি একটা প্রতিষ্ঠান তৈরি করবো, আমার কি ভূমির অবশ্যই প্রয়োজন আছে। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করতে হলে কি ভূমির বিকল্প কোনো কিছুই কি চিন্তা করা যায় না। তারপর আছে দেখেন কাঁচামালের যোগানদাতা। আমাদের জীবন ধারণের জন্য আমাদের যেসব জিনিস দরকার হয়, বা আমি একটা প্রতিষ্ঠান করতেছি, আমি ধরেন গম তৈরি করব, এখন কাঁচামালটা কোথা থেকে আসবে? গম থেকে আমি আটা তৈরি করে বিক্রি করবো, তাহলে কাঁচামালটা কি আমার গমটা আসতেছে না, ভূমি থেকে আসতেছে না? তাহলে কি যত ধরনের কাঁচামাল আছে এগুলো কি আমার ভূমি আমাকে দিচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন, ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহারের উপর একটি দেশের অর্থনৈতিক উন্নতি কী করে? নির্ভর করে। বিশ্বের সব দেশের ভূমি কি প্রকৃতি একরকম নয়। ভূমির প্রকৃতি এবং অবস্থানের উপর ভিত্তি করে কি একটি দেশের আর্থিক অবস্থান নির্ভর করে। খনিজ সম্পদে পরিপূর্ণ এবং খনিজ সম্পদহীন ভূমির মূল্যায়ন কখনোই কি একরকম না। তাহলে দেখেন আমাদের দেশে কি ভূমি অনেক গুরুত্বপূর্ণ না? আমাদের যে প্রাকৃতিক সম্পদটা আছে, তাহলে প্রাকৃতিক সম্পদটা কি আমাদের ভূমির নিচে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে এই ভূমিরটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর আছে হচ্ছে নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয় হিসেবে ভূমির গুরুত্ব অপরিসীম। ভূমির সহযোগিতায় বিশ্বব্যাপী গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি। বিশ্বের প্রায় সব দালানকোঠাই কি ইট দিয়ে তৈরি হয়, যেখানে মানুষ কি নিরাপদে বসবাস করে। তাহলে দেখেন একটা জিনিস, ইট দিয়ে যে তৈরি করতেছে, ইটটাও কি ভূমি থেকে আসতেছে না, মাটিটা। জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি থেকে সংগৃহীত অসংখ্য ধরনের কৃষিজাত পণ্য কি মানুষ ভোগ করতে পারছে। তাহলে বিশ্বে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, যে খাদ্য বস্ত্র, এগুলো কি ভূমি থেকে আসে। আর মানুষ কি যখন এই খাদ্য বস্ত্রটা মানুষ পাচ্ছে ভূমি থেকে, তাহলে কি মানুষের জীবনযাত্রার মানটা কি উন্নত হচ্ছে না? তারপরে আছে হচ্ছে উৎপাদনের মূল ভিত্তি। ভূমি প্রকৃতি থেকে পাওয়া এমন একটি গুরুত্ব উপাদান যা কি সব ক্ষেত্রে উৎপাদনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। ভূমি ছাড়া অন্যান্য উপকরণের কোনো ভিত্তি নেই। আমার মূলধন আছে, আমার শ্রম আছে, আমি কাজ করতে পারবো, আমার অনেক পরিশ্রম করার মতো মন মানসিকতা আছে, আমার টাকাও আছে। এখন ভূমি যদি না থাকে আমি কোথায় করব, কিভাবে করব? ভূমি ছাড়া কি আমার পক্ষে করা সম্ভব? আমাকে তো একটা ভূমির প্রয়োজন, ভূমি তো আমাকে লাগবে। তাহলে এরপরে আছে হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। তাহলে দেখেন প্রথমে আছে হচ্ছে ভূমির প্রকৃতি। ভূমি বিভিন্ন উৎপাদনের সমন্বয়ে গঠিত হয়। ভূমিতে বিদ্যমান এসব উপাদানের পার্থক্যের কারণে কি ভূমির উৎপাদন ক্ষমতার পার্থক্য দেখা দেয়। তাহলে আমি আগেও বললাম একটু আগে যে ভূমির প্রকৃতি, এক এক জায়গায় ভূমি কি এক এক রকম। যেমন রাজশাহীতে ভালো আম হচ্ছে, কিন্তু আমার সোনারগাঁয়ে ভালো লিচু হচ্ছে। তাহলে ভূমির প্রকৃতি অনুযায়ী কি ভূমিটা ভ্যারি করে, গুণাগুণটাও কি ভ্যারি করে। তারপর হচ্ছে ভূমির অবস্থান। ভূমির অবস্থানও কি ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে কাজ করে। সমতল অঞ্চলের ভূমি, পাহাড়ি এলাকার ভূমি, নদী বিধৌত এলাকার ভূমির মধ্যে কি তারতম্য থাকায় ফসল উৎপাদনও কি তারতম্য দেখা দেয় না। জলবায়ু, অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত দানকে বোঝায়। মানুষের এরূপ দান সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিশেষ উপহার। যেমন দেখেন মাটি, পানি, বায়ু ইত্যাদি কি ভূমি অন্তর্ভুক্ত না? জলবায়ুর তারতম্যের কারণে কিন্তু ভূমির উৎপাদন ক্ষমতাও কি তারতম্য দেখা দেয়। যেমন নিরক্ষীয় অঞ্চলের ভূমি এবং মৌসুমী অঞ্চলের ভূমির উৎপাদন ক্ষমতা কি কোনোভাবেই কি একরকম হবে না। তাহলে জলবায়ুটা কি প্রভাব পড়ে, যে অনেক সময় দেখা যায় যে যেসব এলাকায় শীত, যেসব দেশে শীত বেশি ওইসব দেশে একটা জিনিস কি ভালো উৎপাদন করা সম্ভব হয়, আবার যে দেশে গরম বেশি ওখানে কি এইটার উৎপাদনটা ভালো হয়। ঠিক আছে, তাহলে কি জলবায়ু কি উৎপাদনের মধ্যে অনেক প্রভাব ফেলে। প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি এমন একটি বিষয় যা ব্যবহার করে মরু অঞ্চলেও কি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাই প্রযুক্তি ভূমির উৎপাদন ক্ষমতা অন্যতম নির্ধারক হিসেবে কাজ করে। এর মাধ্যমে কি ভূমির উৎপাদন ক্ষমতাও বাড়ে। যেমন দেখেন কি উন্নত মানের কীটনাশক সার আমরা যদি এগুলো ব্যবহার করি, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি, তাহলে কি আমার ভূমি থেকে উৎপাদন বাড়বে না? এটা কি প্রযুক্তির ফলেই তো হচ্ছে। আগে আমরা নাঙল দিয়ে হাল চাষ করতাম, এখন আমরা কি তার বদলে আমরা ট্রাক্টর ব্যবহার করতেছি। তার ফলে কি আমাদের উৎপাদনটা বাড়তেছে না? কম শ্রম দিয়ে কি আমরা বেশি উৎপাদন পাচ্ছি না? তারপর হচ্ছে মানবিক প্রচেষ্টা। ভূমি উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হলো মানবিক প্রচেষ্টা। দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে প্রায় অসম্ভব কাজকেও কি মানুষ সম্ভব করতে পারে। নদীর তীরবর্তী এলাকার মানুষ, পাহাড়ি এলাকার মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে কি প্রায়
অনুৎপাদিত অঞ্চল থেকে ফসল উৎপাদন করছে। উল্লেখ্য যে পাহাড়ি অঞ্চলের মানুষ দীর্ঘদিন প্রচেষ্টার ফলে তারা কি ঝুম চাষ করতে পারছে। তাহলে পাহাড়ে কি আগে চাষের উপযোগী ছিল না, তাহলে তারা কি করছে, ওইখানে কি মাটিটাকে এরকমভাবে আস্তে আস্তে তৈরি করছে, এখন কি তারা সেখানে ঝুম চাষ করতে পারতেছে। তাহলে তারপরে আছে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভূমির উৎপাদন ক্ষমতাকে ব্যাপক প্রভাবিত করে। দেখেন আমার দেশের ভূমি যদি ভালো হয়, আমার দেশে যদি উৎপাদন ভালো হয়, তাহলে কি আমার দেশের অর্থনীতি উন্নত হবে না? এই যে আমার দেশে পাট চাষ ভালো হয়, এই পাট আমরা বিদেশে রপ্তানি করতেছি, করে কি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। তাহলে অর্থনীতির দিক থেকে কি আমরা আমার দেশকে কিছুটা হলেও কি সচ্ছল হচ্ছে না? তাহলে প্রত্যেকটা দেশের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কি ভূমির একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ঠিক আছে। তারপরে সবশেষে হচ্ছে ভূমির প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। একটু আগেই আমি এই জিনিসটা ব্যাখ্যা করেছি, ভূমি প্রকৃতির দান, কারণ হচ্ছে মানুষ এটা সৃষ্টি করতে পারে না। আর ভূমির মধ্যে কি আলো, সূর্যের আলো, আবহাওয়া, জলবায়ু সব কিছুই পড়বে। ভূমি আদিম এবং অক্ষয়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কি ভূমি বিদ্যমান আছে না, এবং এই উৎপাদনের যত উপাদান আছে তার মধ্যে কি ভূমিই আদিম। কিন্তু ভূমি অক্ষয় এ ধারণাটি সম্পূর্ণ সত্য নয়। যেমন বনজ, জলজ, খনিজ সম্পদ এগুলো কি ব্যবহারের ফলে হয়তো একসময় শেষ হয়ে যাবে, অর্থাৎ এরূপ সম্পদ অনবরত আহরণের ফলে এদের অস্তিত্ব স্বাভাবিকভাবেই লোপ পাচ্ছে। তাহলে অক্ষয়টা কি পুরোপুরি বলা যাচ্ছে না। তো মাটিটা যেমন যে স্থূলভাগ আছে এটা কি আমার অক্ষয়, যতটুকু এরিয়া পৃথিবীতে ততটুকুই থাকতেছে, আমরা কি চাইলেও বাড়াইতে পারতেছি না বা কমাইতে পারতেছি না। ঠিক আছে। তাহলে বাড়ির কাজ হচ্ছে আপনারা কী করবেন, এই ভূমি চ্যাপ্টারটাই ভালো মতো একটু রিডিং করবেন, পড়ে হচ্ছে এখান থেকে 20টা ছোটো প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। পরবর্তী ক্লাস তো আবার অনেক দিন পর, তার জন্য হচ্ছে আমি 20টা ছোটো প্রশ্ন দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।